প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ এবং ভ্রান্ত ধারণা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতে পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান 1980 সালের জুলাই মাসে জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালে ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ডাক্তার স্বাক্ষর। জি, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। আমরা জানি যে এটি নিয়ে আসলে নানা ধরনের ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে রয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়েই মূলত আজকে আলোচনা করতে চাই। একেবারে অনুষ্ঠানের শুরুর দিকে আপনার কাছে যে বিষয়টি আসলে জানবার সেটি হচ্ছে আমরা যেটি আসলে একেবারে স্বাভাবিকভাবে ধারণা করে নেই যে ঘাড় ব্যথা হচ্ছে, একেবারে আমরা আসলে ডায়াগনোসিস করে ফেলি যে না, আমার আসলে যেটি স্বাভাবিক ভাষায় অনেকে বলে থাকে যে প্রেশার হয়েছে বা হাইপার টেনশন হয়েছে। বিষয়টি আসলে এমন কিনা? এটা আমরা অনেক বেশি ফেস করি আমাদের প্র্যাকটিসে। ঘাড় ব্যথার সাথে আসলে হাই প্রেশারের কোনো সম্পর্ক নেই। উচ্চ রক্তচাপ একটা নীরব ঘাতক এটাকে বলা হয়, এই জন্যই যে এর উপসর্গ আসলে সেভাবে কোনো স্পেসিফাইড না। কিন্তু অনেক সময় দেখা যায় যে রোগীদের মাথা ব্যথা বা ঘাড় ব্যথা, তখন প্রেশারটা যখন মাপা হয় তখন তার ব্লাড প্রেশারটা একটু হাই পাওয়া যেতে পারে। তবে ঘাড় ব্যথা বা মাথা ব্যথার সাথে উচ্চ রক্তচাপ সরাসরি সম্পর্কিত না। ঘাড় ব্যথার সাথে উচ্চ রক্তচাপ এবং অনেকে যেটি বলে থাকে যে তার আসলে প্রেশারটি লো হয়ে গিয়েছে বা রক্তচাপ কমে গিয়েছে, এই দুটি বিষয় আসলে কিভাবে সামঞ্জস্যপূর্ণ বলে আপনি মনে করেন? না, আসলে উচ্চ রক্তচাপের সঙ্গে ঘাড় ব্যথা সম্পর্কিত না, এটা আমরা বললাম। কিন্তু কখনো কখনো রোগীরা স্ট্রেসফুল সিচুয়েশনে থাকলে, তারপরে কখনো কখনো তাদের রাতে ঘুম কম হলে তখন তাদের এই ধরনের উপসর্গ হতে পারে ঘাড় ব্যথা বা মাথা ব্যথা হিসেবে। এবং ওই সময়ে তার প্রেশারটাকে যদি আমরা মেজার করি কখনো কখনো বেশি পাওয়া যায়, আবার কখনো কখনো সেটা বেশি নাও পাওয়া যেতে পারে। বরঞ্চ এটা বেশি সম্পর্কিত তার অ্যাংজাইটি বা স্ট্রেসফুল সিচুয়েশনগুলোর সাথে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তার আসলে উচ্চ রক্তচাপ সেটি আসলে রয়েছে কিন্তু তিনি আসলে বুঝতে পারছেন না এবং এটি দীর্ঘদিন ধরেই আছে। আমরা যদি একটু লক্ষণ বা উপসর্গের বিষয়গুলো বলি যে কি দেখে আসলে তিনি অনুধাবন করতে পারবেন কিংবা চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন? না, আসলে এখানে উপসর্গের চাইতে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো সঠিক নিয়মে ব্লাড প্রেশার মেজারমেন্ট। এটা এখন যাদের রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, আমরা কিছু রিস্ক ফ্যাক্টর দিয়ে রোগীদেরকে ক্যাটাগরাইজ করি। সেটা বয়স যাই হোক, তার হার্টের কোনো সমস্যা যদি থাকে, তার ডায়াবেটিস যদি থাকে, যদি বেশি মানে স্থূলতা বা ওজন বেশি হয়, সারাদিন তারা বসে বসে কাজ করেন, হ্যাঁ, এরকম কিছু মানে রিস্ক ফ্যাক্টর থাকলে তাদেরকে আমরা তখন প্রেশার নিয়মিত মেজার করতে বলি, রক্তচাপটা যাতে তারা রেগুলার মেজার করেন। এবং সেখানে যদি দেখা যায় যে কন্টিনিউয়াসলি রক্তচাপ বেশি পাওয়া যাচ্ছে, আই মিন 140/90 বা এর চেয়ে বেশি যদি পারসিস্ট করছে এবং একাধিক রেকর্ডিংয়ে পাওয়া যাচ্ছে এবং সেটা অথেন্টিক রেকর্ডিং, তাহলে তাকেই আমরা তখন উচ্চ রক্তচাপ হিসেবে ক্যাটাগরাইজ করি এবং তখন তাকে আমরা ট্রিটমেন্ট অফার করি। ক্ষেত্রে দেখি যে যাদের বয়স একটু বেশির দিকে রয়েছে তাদের রক্তচাপের পরিমাণটিও বেশি। সেক্ষেত্রে আসলে বয়স ভেদে এটির আসলে যে আমরা স্বাভাবিক রেঞ্জ বলি সেটি আসলে কোনো তারতম্য হয় কিনা? না, বয়সের সাথে সাথে কিছু কিছু তো পরিবর্তন আসেই শরীরে। তবে বয়স বাড়লেই যে প্রেশার বাড়বে বা বয়স বেশি থাকলে একটু প্রেশার বেশি থাকা ভালো, এটা একটা ভুল ধারণা। এখানে যেটা গুরুত্বপূর্ণ, আপনার টার্গেট ব্লাড প্রেশারটা কত এবং আপনি সেটা কতটুকু মেনটেন করছেন এবং এর সাথে আপনার অন্যান্য রিস্ক ফ্যাক্টর আছে কিনা, এটাকে মানে সবসময়ই আমাদের মনিটরিংয়ে রাখতে হয়। এবং সেই ক্ষেত্রে যদি একজন বয়স্ক পেশেন্টের যদি ব্লাড প্রেশার তার রেগুলার সিচুয়েশনের চেয়ে বেশি পাওয়া যায়, সেটাকে অবশ্যই আমলে নিতে হবে। অনেকের ক্ষেত্রে যেটি আমরা পাই সেটি হচ্ছে যে যারা অনেকে মনে করে থাকেন যে তেঁতুল খেলে আসলে উচ্চ রক্তচাপের যে ঝুঁকিতে রয়েছেন কিংবা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের আসলে সেই উচ্চ রক্তচাপটি কমে যাবে। বিষয়টি আসলে এমন কিনা, এই নিয়ে নানা ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে।
না, আসলে এটা আমরা অনেক ফেস করি। রোগীরা প্রায়ই বলেন, বিশেষ করে মফস্বলে যারা আছেন এই রোগীদের এই টেন্ডেন্সিটা বেশি। তারা দেখা যায় যে যখন প্রেশার উচ্চ রক্তচাপ পাওয়া যাচ্ছে তাদের ওখানে, এবং সেটা লোকাল কেউ হয়তো মেজার করেছে, বেশি পাওয়া মাত্রই তারা তেঁতুলের রস বা তেঁতুল এগুলো খাচ্ছে। খাওয়ার ফলশ্রুতিতে কারো কারো আবার প্রেশার কমেও যাচ্ছে, কিন্তু এটা আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এখন তেঁতুল এটা একটা স্বাভাবিক ফলের মতন, এটাতে পটাশিয়াম আছে। এখন পটাশিয়াম রিচ ডায়েট আমরা এমনিতেও রোগীদেরকে অনেক সময় খেতে বলি। আমাদের এই উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণের জন্য যে ড্যাশ ডায়েট প্ল্যান যেটা আমাদের আছে, সেখানে কিন্তু পটাশিয়াম রিচ ডায়েটের কথা বলি, ফ্রুটস জুস এগুলো খেতে বলি। সেখানে কিছুটা রোল তার আছে, কিন্তু তার মানে এই না যে সে তার প্রেশার কমানোর ক্ষেত্রে কোনো একটা মানে ওষুধের ভূমিকা পালন করতেছে। এটা হলো একেবারে একটা ভ্রান্ত ধারণা, কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আর প্রেশার বেশি পাওয়া গেলে ওটা বললাম যে গুরুত্বপূর্ণ এটাই, যেটা নিশ্চিত করা এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়া। নিশ্চয়ই। আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে অনেকে আসলে লেবু পানি খেয়ে থাকে এবং অনেকে আসলে লেবু চিপেও খেয়ে থাকেন যখন হচ্ছে উচ্চ রক্তচাপ যেটি হচ্ছে, এবং আমরা বলি যে স্বাভাবিকের চেয়ে যখন বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে এর ভূমিকা কতটুকু আসলে? তেঁতুল আর লেবু আসলে একই, দুটোই সাইট্রাস জাতীয় ফ্রুটস, কিন্তু সরাসরি মানে তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কোনো ভূমিকা নেই। পটাশিয়াম রিচ ডায়েট হিসেবে তারা অ্যাডজাংক্ট হিসেবে কাজ করতে পারে, বাট নট মেডিসিন, আর এটা কোনো স্থায়ী সমাধানও না। তবে এটা যদি কোনো কারণে অ্যাংজাইটির কারণে রোগীর প্রেশার বেড়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় কাম ডাউন বা একটু রেস্ট নিলে বা একটু বেজাল কন্ডিশনে আসলে তার প্রেশারটা আবার অনেক সময় নর্মাল পাওয়া যেতে পারে। জি, আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে আসলে অনেকের হঠাৎ করেই রক্তচাপটি বেড়ে গিয়েছে, সেটিকেই কি আসলে আমরা উচ্চ রক্তচাপ বলবো কিনা, নাকি একটি দীর্ঘ সময়ের তার হিস্ট্রি লাগবে কিংবা পারিবারিক ইতিহাসের অন্যতম ভূমিকা রয়েছে এতে? অবশ্যই একটা ব্লাড প্রেশার মেজারমেন্ট রেকর্ডিং বেশি পাওয়া গেলেই কিন্তু তাকে আমরা উচ্চ রক্তচাপে ক্যাটাগরাইজ করি না, এবং সেই ক্ষেত্রে অন্যান্য অনেকগুলো বিষয় আমরা বিবেচনায় রাখি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে তার ব্লাড প্রেশার মেজারমেন্টটা যাতে ঠিক মতো হয়, এবং সেটা একাধিক সময় আমরা মেজার করার চেষ্টা করি, এবং কয়েকটা রেকর্ডিং যখন আমরা নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি পাই তখনই আমরা সেটাকে আমলে নিই। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তার রিস্ক ফ্যাক্টরগুলো আছে কিনা, কারণ কারো যদি ডায়াবেটিস থাকে, কারো যদি ক্রনিক কিডনির সমস্যা থাকে, কারো যদি হার্টের ডিজিজ থাকে, তারপরে ব্রেইনের স্ট্রোক থাকে, বংশগত রোগের ইতিহাস থাকে, বিশেষ করে এই রোগগুলোর, তারপরে তার কোলেস্টেরল যদি বেশি থাকে, অথবা তার শরীরে যদি ওজন বেশি হয়, এরকম বিভিন্ন ফ্যাক্টরগুলো আমরা তখন অ্যানালাইসিস করি, আমরা তখন ডিগ আউট করার চেষ্টা করি, এবং যাদের এই প্রবলেমসগুলো থাকে তখন কিন্তু আমরা ব্লাড প্রেশার মেজারমেন্ট করে সেটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি পাওয়া গেলেই সেটাকে আমরা তখন আমলে নিই। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে হঠাৎ করেই যাদের এই যে রক্তচাপের কথা আমরা বলছিলাম, সেটি যখন বেড়ে যাচ্ছে তখন আসলে তাৎক্ষণিকভাবে কি করণীয়? না, তাৎক্ষণিকভাবে এটা আগে মেজার করে দেখতে হবে যে ঠিক কতটুকুন বেড়েছে। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সি সিচুয়েশন যে তৈরি হতে পারে না তা কিন্তু না, অবশ্যই হতে পারে। আমাদের হাইপারটেনসিভ ইমার্জেন্সি বলেও একটা টার্ম আছে। আবার এমনও হতে পারে যে রোগী আগের থেকেই হয়তো হাইপারটেনশনের রোগী, কিন্তু তিনি জানেন না, কিন্তু কোনো কারণে তার একটা টার্গেট অর্গান ড্যামেজ বা অন্য কোনো ঘটনা ঘটে তার প্রেশারটা শুট করে গেছে। তো সেই মুহূর্তে ওনারা মেজার করে এটা জানতে পেরেছেন, কিন্তু সেরকম যদি সিচুয়েশন হয়ে থাকে, অন্যান্য সিমটম যদি থাকে বা অন্য কোনো রিস্ক ফ্যাক্টর কিছু যদি থাকে, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের। যে কোনো একটা ইমার্জেন্সিতে চলে যাওয়া যেতে পারে, অথবা আপনারা মানে ডক্টরের সাথে যোগাযোগ করতে পারেন। আর এক্ষেত্রে এটাকে আমরা কখন ইমার্জেন্সি হিসেবে নিব, যখন 180/120 এর উপরে চলে যাবে ব্লাড প্রেশার, তখন তাকে আমরা ইমার্জেন্সি হিসেবে ক্যাটাগরাইজ করব, যদি তার টার্গেট অর্গান ড্যামেজ থাকে। আর টার্গেট অর্গান ড্যামেজ না থাকলে তখন আমরা তাকে আর্জেন্সি হিসেবে ক্যাটাগরাইজ করি। কিন্তু দুটো কন্ডিশনই আসলে বাড়িতে বা চেম্বারে ম্যানেজ করার মতন ইস্যু না। আইডিয়ালি তখন হসপিটালে এবং হসপিটালাইজ হয়ে ম্যানেজ করা প্রয়োজন পড়তে পারে। আর এর চেয়ে যদি কম রাইজ করে, তো সেই ক্ষেত্রে তাকে সেটা একটু সময় নিয়ে, তার রেস্ট নিয়ে, আধা ঘন্টা রেস্ট নিয়ে বা কয়েক দফা মেজার করে দেখা যেতে পারে। যদি সেটা আস্তে আস্তে কমে আসে, তাহলে সেটা নিয়ে তৎক্ষণাৎ মানে ভীত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু যদি সেটা পারসিস্ট করতে থাকে, তাহলে
অবশ্যই তখন নিকটস্থ যে স্বাস্থ্যসেবা আছে সেখানে যাওয়া উচিত। সেটা কোনো ইমার্জেন্সি হতে পারে অথবা কোনো ডক্টরের চেম্বারও হতে পারে। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি আসলে মানুষের মধ্যে ধারণা রয়েছে সেটি হচ্ছে পারিবারিক ইতিহাস যদি থাকে উচ্চ রক্তচাপের, পরবর্তী প্রজন্ম যারা আসছেন সকলেরই আসলে উচ্চ রক্তচাপ থাকবেন, এই ধারণাটি আসলে সঠিক কিনা? না, এই ধারণাটিও আসলে পুরোপুরি সঠিক না। হ্যাঁ, থাকতে পারে কারো কারো ক্ষেত্রে কোনো বংশগত রোগ বা আমাদের তো আসলে সেকেন্ডারি কজ যেগুলো আছে সেখানে তো বেশ কিছু রোগ আছে যেগুলো জিনগতভাবেও হয়তো ট্রান্সমিটেড হতে পারে, সেরকম কিছু থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু সেটা খুবই রেয়ার। এখন তবে এখনকার যে আমাদের জীবন ব্যবস্থা, সামাজিক কন্ডিশন, যে দেখা যাচ্ছে আমরা খুব স্ট্রেসফুল লাইফ এনভায়রনমেন্টের মধ্যে আছি, পাশাপাশি আমরা মানে বসে কাজ করছি, সেডেন্টারি লাইফস্টাইল, হাঁটাচলা, মুভমেন্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে, বডি ওয়েট বেড়ে যাচ্ছে, রক্তে কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, তো সেসব কারণে ব্লাড প্রেশার আমাদের রাইজ করতেই পারে। কিন্তু মানে ফ্যামিলি হিস্ট্রির সঙ্গে এটা যে মানে 100% এটা ক্যারি আউট হবে ব্যাপারটা ওরকম না। নিশ্চয়ই। যেটি আসলে অনেকের মধ্যে ধারণা রয়েছে সেটি হচ্ছে লবণ খেলেই সাথে সাথে আসলে রক্তচাপ বেড়ে যায়, বা উচ্চ রক্তচাপের যারা রোগী রয়েছেন তাদের আসলে এই লবণ একেবারেই টাচ করা যাবে না কিংবা খাওয়া যাবে না, সেই বিষয়টি সম্পর্কে আসলে আপনার কাছ থেকে একটু বিস্তারিতভাবে আমরা জানতে চাই। ধন্যবাদ। হ্যাঁ, লবণ এটা আসলে একটা বিশাল একটা মিসকনসেপ্ট আমাদের মধ্যে তৈরি করে রেখেছে। হ্যাঁ, আমরা তো রোগীদেরকে অবশ্যই লবণ একটু রেস্ট্রিক্ট করতেই বলি, কিন্তু রোগীরাও আবার টেকনিক্যালি তারা ভেজে বা অন্য কোনোভাবে খেতে চায়, কিন্তু আসলে এক্সট্রা সল্ট খাওয়া যাবে না। আমাদের যে ডায়েটারি প্ল্যানের যেটা বলা হয় সেখানে একটা সোডিয়াম কন্টেইনিং যে খাবারগুলো এগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করতেই বলা হয়েছে বা কমাতে বলা হয়েছে। তবে হ্যাঁ, আমরা নিয়মিত কিন্তু রোগীদের রক্তে ইলেকট্রোলাইটসটা আমরা চেক করি, যেখানে আমরা লবণটা আমরা কিন্তু ডিটেক্ট করতে পারি। এখন এরকম রোগীও আমরা পাই যারা বৃদ্ধ হয়ে গেছেন, দীর্ঘদিন ধরে তারা প্রেশারের রোগী, তারা হয়তো সল্ট রেস্ট্রিক্ট করে যাচ্ছেন কিন্তু তাদের সোডিয়াম কমে যাচ্ছে, তখন তারা আবার অন্যরকম উপসর্গ নিয়ে ইমার্জেন্সিতে আসেন বা আইসিইউতে ভর্তি হন। উচ্চ রক্তচাপ নিয়ে কি কি ভ্রান্ত ধারণা রয়েছে? সেক্ষেত্রে অনেকের মাঝেই ধারণা রয়েছে যে একেবারে উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তারা আসলে লবণ খেতে পারবেন না, আবার অনেকে যেটি মনে করে থাকেন যে লবণ খাওয়ার সাথে সাথেই রক্তচাপ যেটি সেটি আসলে বেড়ে যেতে পারে। সেই সম্পর্কে আপনার কাছে আসলে বিস্তারিত জেনে নিতে চাই। ধন্যবাদ। এটা আমরাও অনেক ফেস করি আমাদের রোগীদের সাথে ডিল করার সময়, বিশেষ করে সোডিয়াম এবং সোডিয়াম রিচ যে ডায়েটগুলো আছে আমরা সেগুলো আসলে একটু অ্যাভয়েড করতে বলি বা কম খেতে বলি, কারণ এতে প্রেশার বেড়ে যায়। প্রেশার কন্ট্রোলের ক্ষেত্রে সেটা একটা নেগেটিভ রোল প্লে করে। তবে এর মানে এই না যে একদমই লবণ খাওয়া যাবে না, কিন্তু এক্সট্রা সল্ট যেটা থাকে সেটা খাওয়া যাবে না। তরকারিতে স্বাভাবিকভাবে লবণ দিয়ে স্বাদ মতো যেভাবে রান্না করা হয় সেটা খাওয়া যাবে, এবং অতিরিক্ত লবণ দিয়ে যেগুলো প্রিজার্ভ করা হয়, যেমন নোনা ইলিশ, তারপরে বিভিন্ন প্রিজার্ভড ফুড যে থাকে, তারপরে বিভিন্ন নাটস বা ইয়েতে যেগুলোতে সল্ট ইউজ করা হয় সেগুলো মানে অ্যাভয়েড করাটাই ভালো যখন প্রেশার আনকন্ট্রোলড আছে। আর হ্যাঁ, একদম লবণ খেলেই সাথে সাথে যে প্রেশার আনকন্ট্রোলড হয়ে শ্যুট করে যাবে এটাও আসলে মানে অতটা গ্রহণযোগ্য না। তবে আপনাদেরকে কিছুটা কন্ট্রোল করতে হবে, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমরা আপনার কাছ থেকে শুনছিলাম আসলে লবণ খেলে কি কি ধরনের ইফেক্ট হতে পারে আমাদের শরীরে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে। আমরা এই বিষয় নিয়ে আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, উচ্চ রক্তচাপ এবং ভ্রান্ত ধারণা নিয়ে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে অবশ্যই আপনাকে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে ভয়ের কিছু নেই, আপনি চাইলেই খাবারটাকে পরিবর্তন করে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সাধারণত অতিরিক্ত ওজন এবং স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ, ট্রান্স ফ্যাট গ্রহণ ইত্যাদি কারণে আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আনার জন্য আপনাকে প্রতিদিনের খাদ্য তালিকার পরিবর্তন আনতে হবে। সুষম খাবার বলতে আপনাকে অবশ্যই পরিমিত পরিমাণে শর্করা গ্রহণ করতে হবে এবং লিন মিট, লো ফ্যাট ডেইরি ফুড এবং দই এগুলো গ্রহণ করতে হবে।
এবং খাদ্য তালিকায় অবশ্যই বাদাম এবং ওমেগা 3 সম্পন্ন খাবার অ্যাড করতে হবে। রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আনার জন্য আপনাকে অতিরিক্ত চর্বি বা চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে এবং সেই সাথে চিনি বা মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। আপনি প্রতিদিন খাদ্য তালিকায় ওমেগা 3 সম্পন্ন খাবার যেমন মাছ বা মাছের তেল অথবা শাকসবজি, ডাল প্রভৃতি যুক্ত করতে পারেন। খেয়াল রাখতে হবে যেন আপনার ওজন কোনোভাবেই বেড়ে না যায়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই খাবার কন্ট্রোল এবং নিয়মিত এক্সারসাইজের মাধ্যমে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আনার জন্য আপনাকে কিছু অভ্যাসের পরিবর্তন আনতে হবে, যেমন প্রতিদিন খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফল জাতীয় খাবার রাখতে হবে এবং ছেলেদের অবশ্যই ধূমপান এবং অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকতে হবে। যেহেতু রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, সেহেতু আপনাকে অবশ্যই রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং এজন্য আপনাকে প্রতিদিন খাদ্য তালিকায় সুষম খাবার গ্রহণ করতে হবে এবং প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করতে হবে। আমাদের একটি ভুল ধারণা শুধুমাত্র চর্বি জাতীয় খাবার খেলেই রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, কিন্তু যদি আপনি শর্করা জাতীয় খাবার বা চিনিযুক্ত খাবার অতিরিক্ত মাত্রায় গ্রহণ করেন তবে সেটিও একটি পর্যায়ে যে আপনার শরীরে ফ্যাট হিসেবে স্টোর হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে শর্করা জাতীয় খাবার গ্রহণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা কথা বলছিলাম উচ্চ রক্তচাপ এবং ভ্রান্ত ধারণা নিয়ে। সেক্ষেত্রে আসলে উচ্চ রক্তচাপের যারা ওষুধ গ্রহণ করছেন, আমরা অনেক সময় দেখি যে তারতম্য হয়ে থাকে, তার রক্তচাপ কখনো কমে যায়, কখনো আসলে বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে এই যে রক্তচাপের কথা বলছি, যাদের আসলে হাইপারটেনশন রয়েছে তাদের ক্ষেত্রে এই রক্তচাপটি কমে গেলে ওষুধ কি বন্ধ করে দিবে কিনা, কিংবা ওষুধের ডোজ কি আসলে নিজে থেকেই কমিয়ে দেওয়া যাবে কিনা? আসলে রক্তচাপের যখন নিয়ন্ত্রণে আমরা ওষুধ দিব তখন তো রক্তচাপ হিসেবে কমে আসার কথা, কিন্তু সেটা যদি নর্মাল রেঞ্জে চলে আসে তাহলে বুঝতে হবে যে না, ওই ওষুধের ওই ডোজটি নিয়েই কন্ট্রোলে এসছে, তখন সেটাকে মেনটেন করে যেতে হবে, অথবা সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য ডক্টরের সাথেই যোগাযোগ করতে হবে, মানে যার সাথে পরামর্শ করে আমরা ওষুধটা নিয়েছি। হ্যাঁ, তবে উপরের প্রেশারটি 90 এবং নিচের প্রেশারটি 60, এর চেয়ে নিচে যদি কোনো কারণে নেমে যায় তাহলে ওষুধ সাময়িকভাবে বন্ধ রেখে ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে। নিজে থেকে বাড়ানো, কমানো বা বন্ধ করা এটা একদমই উচিত না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, উচ্চ রক্তচাপ এবং ভ্রান্ত ধারণা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ডায়াবেটিক নিউরোপ্যাথি, যেটা হচ্ছে যে স্নায়ু যেগুলো আছে, আমাদের সেন্সেশন যেগুলো আছে ওগুলো আস্তে আস্তে করে দুর্বল হতে থাকে। তো দেখা যায় যে পায়ে যে সেন্সেশনটা আছে এই সেন্সেশন সময়ের সাথে সাথে দুর্বল হয়ে যায়। পেশেন্ট হয়তো একবারে চলে যায় না বলে হয়তো খেয়াল করে না, এটা আস্তে আস্তে কমে যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।